এর যুদ্ধ বাংলা এবং ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, যে যুদ্ধে পরাজয়ের কারণে পরিবর্তন হয়ে যায় পুরো ভারতীয় সকল জাতির ভবিষ্যৎ। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে 15,90,00,000 প্রজা তার শাসনাধীন ছিল। তার সময়ে মুঘল সাম্রাজ্যের বাৎসরিক করের পরিমাণ ছিল $450 মিলিয়ন, যা তার সমসাময়িক ফ্রান্সের রাজা লুইয়ের আমলে ফ্রান্সের বাৎসরিক করের চেয়েও 10 গুণ বেশি। তার শাসনামলে ভারত চীনকে ছাড়িয়ে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে উঠেছিল, যার পরিমাণ ছিল $90 বিলিয়ন। 1700 সালের সমগ্র পৃথিবীর মাথাপিছু আয়ের 1/4 ভারতীয় জাতিগোষ্ঠী তখনই তাদের উন্নয়নের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্য, বিজ্ঞান সকল দিক দিয়ে ভারতীয় জাতিগোষ্ঠী মানুষ পৃথিবীর সকল দেশের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু তাদের এত উন্নতি বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি ভারতীয় জাতিগোষ্ঠীর মানুষ। ভারতীয় শাসকদের অদূরদর্শিতার, বিশ্বাসঘাতকতা, সামরিক বাহিনীর অযোগ্যতার কারণে এই অন্ধকার যুগে নেমে আসে ভারতীয় জাতিগোষ্ঠী মানুষের উপর, যার শুরু হয় পলাশীর যুদ্ধে ব্রিটিশের কাছ থেকে বাংলার মোগল সুবেদার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে। ইতিহাসের অধ্যায়ের আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কেন বিশাল সুসজ্জিত থাকার পরও ব্রিটিশদের ক্ষুদ্র সেনাবাহিনীর হাতে পরাজিত বরণ করেন বাংলার শেষ সুবেদার নবাব সিরাজউদ্দৌলা। 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 1612 সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের পশ্চিম উপকূলের সুরাট বন্দরে কোম্পানিকে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি প্রদান করেন। 1640 সালে বিজয়নগরের সম্রাটের কাছ থেকে অনুরূপ একটি অনুমতি আদায় করে দক্ষিণ পূর্ব উপকূলে মাদ্রাজে কোম্পানির দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে। সুরাটের অদূরে বোম্বাই দ্বীপটি পূর্বে পর্তুগিজ উপনিবেশ ছিল। দ্বিতীয় চার্লসের সঙ্গে ক্যাথারিন অফ ব্রাগাঞ্জার বিবাহের যৌতুক স্বরূপ দ্বীপটি ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়। 1668 সালে কোম্পানি দ্বীপটি ইজরা নেয়। 2 দশক পরে কোম্পানি পূর্ব উপকূলে আধিপত্য বিস্তারে প্রয়াসী হয়। বঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কলকাতা তারা একটি বাণিজ্য কুঠি স্থাপন করে। এই সময় পর্তুগিজ, ডাচ, ফরাসি, ভেনিস বণিকদের নিজ নিজ কোম্পানি স্থাপন করে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল। এখানে ইংরেজ কোম্পানি বাণিজ্য সূত্রপাত ঘটে খুবই সাদামাটাভাবে। তাই এই সময় ভারতীয় উপমহাদেশের এদের ভবিষ্যৎ একাধিপত্যের বিষয়টি আগে থেকে আন্দাজ করা সম্ভব ছিল। কোম্পানি ভারতের সামান্য কয়েকটি অঞ্চলের প্রকৃত শাসক ভূমিকা গ্রহণ করেছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে ক্লাইভের বিজয়ের পরই এই সমস্ত অঞ্চল সরকারিভাবে তাদের স্বাধীন হারায়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশী যুদ্ধ নামে পরিচিত। 1757 সালে জুনের 23 তারিখ এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। এই যুদ্ধে ভারতের ইংরেজ শক্তি, ক্ষমতা প্রদর্শন ও প্রবেশকে সূচিত করেছিল। নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যে কারণে যুদ্ধ সংঘটিত হয়েছিল, প্রথম কারণ নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নবাবকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি এবং তার সঙ্গে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎ করেননি। ইংরেজদের এই অসহযোগ্যমূলক আচরণে নবাব ক্ষুব্ধ ছিলেন। দ্বিতীয় কারণ, নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজদের কলকাতায় দুর্গ নির্মাণ। তৃতীয় কারণ, নবাব দস্তকের অপব্যবহার নিষেধ করা সত্ত্বেও ইংরেজ কোম্পানি নবাবের আদেশ অমান্য করা। চতুর্থ কারণ, কৃষ্ণদাসকে কাশিম বাজার কুঠিতে আশ্রয় দান, ইংরেজদের একের পর এক অন্যায়মূলক আচরণ ও অবাধ্যতা। পঞ্চম কারণ, শুল্ক ফাঁকি। ষষ্ঠ কারণ, দুর্নীতি পরায়ণ কর্মচারীদের গোপনে ব্রিটিশ
আশ্রয়ে যাওয়া। 1757 সালে 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়, যেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13 জন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়া দুর্গ, প্রদীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করেনি। ফলে নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারে তার সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের বন্দি করা চিন্তা পরিত্যাগ করে। তিনি মীর জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বলেন। মীর জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অস্বীকার করে যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবে না। গৃহ বিবাদের মীমাংসা করে নবাব রায় দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মীর মদন মোহনলাল ও ফরাসি সেনাপতি ফ্রিনফেককে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা করেন। 17 জুন 1757 সালে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এতদিনে বিশ্বাসঘাতক মীর জাফর সহ অন্যান্য বিশ্বাসঘাতকদের সাথে ইংরেজদের গোপনে চুক্তি করা শেষ। এই দিনে রবার্ট ক্লাইভ কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে এসে পৌঁছায় পাটলিতে। তার উদ্দেশ্য মুর্শিদাবাদের আগে নবাবের শেষ দুর্গ কাটোয়া আক্রমণ করা। 13 জুন 1757 সালে ক্লাইভের নির্দেশে মেজর ইয়ারকুট তিনি 200 জন ইউরোপীয় সৈন্য এবং 500 জন বাঙালি সৈন্য নিয়ে কাটোয়া অবরোধ শুরু করেন। তিনি কাটোয়া দুর্গের সৈন্যদের কাছে চিঠি পাঠান এবং দুর্গে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করার অনুরোধ জানান। কিন্তু দুর্গের সৈন্যরা নবাবের বিশ্বস্ত হওয়ার কারণে আত্মসমর্পণ করেনি। এর পরদিনই মেজর ইয়ারকুট দুর্গে আক্রমণ করেন। বাঙালি সৈন্যরা দুর্গকে দক্ষিণ থেকে আক্রমণ করে আর ইউরোপীয় সৈন্যরা উত্তর থেকে আক্রমণ করে। তাদের আক্রমণে ভয় পেয়ে নবাবের সৈন্যরা দুর্গ ছেড়ে পালিয়ে যায় এবং 19 জুন 1757 সালে ব্রিটিশ কোম্পানি কাটোয়া দুর্গ দখলে নেয়। এই দিনে রবার্ট ক্লাইভ এই দুর্গে এসে অবস্থান নেন। এরপরে কিছুদিন রবার্ট ক্লাইভ এবং মীর জাফরের মধ্যে কিছু চিঠি আদান প্রদান হয়। ব্রিটিশ কোম্পানি মীর জাফরের অবস্থা নিয়ে চিন্তিত ছিল। এমন অবস্থায় রবার্ট ক্লাইভ কোম্পানির সকল সদস্যদের নিয়ে একটি মিটিং ডাকেন, যেখানে বেশিরভাগ কোম্পানির সদস্যরা যুদ্ধে না যাওয়ার পক্ষে ভোট দেন। কিন্তু রবার্ট ক্লাইভ তার সিদ্ধান্তে অটল থেকে 22 জুন 1757 সালে সকাল 6টায় যুদ্ধের জন্য রওনা দেন। এরপর মীর জাফরের কাছ থেকে রবার্ট ক্লাইভ এর কাছে চিঠি আসে, যেখানে মীর জাফর রবার্ট ক্লাইভকে মীর জাফরের অবস্থান সম্পর্কে অবগত করেন। এখানে তিনি জানান নবাব কাশিম বাজারের 6 মাইল দূরে একটি গ্রামে অবস্থান করছে। ক্লাইভ এরপর পলাশী নামক স্থানে অবস্থান করেন। পলাশীর যুদ্ধের 3 বছর পর একটি যুদ্ধের অবস্থানের মানচিত্র প্রকাশ করে লন্ডন ম্যাগাজিন। ভাগীরথী কূল ঘেঁষে একটি আমবাগান। 23 জুন রাত 1টায় ব্রিটিশ সৈন্যরা আমবাগানে প্রবেশ করে এবং তারা ওইখানে যুদ্ধের জন্য ঘাঁটি স্থাপন করেন। পলাশীর যুদ্ধে বিবাদমান পক্ষ বাংলার শেষ সুবেদার নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যুদ্ধের সময় দুই পক্ষের নেতৃত্ব প্রদানকারী সেনাপতি ব্রিটিশ বাহিনী কর্নেল রবার্ট ক্লাইভ, মেজর ক্লিন প্লেটিক, মেজর গ্র্যান্ট, মেজর আইরিকুট, ক্যাপ্টেন রিচার্ড নব। বাংলার পক্ষ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব প্রদানকারী সেনাপতিরা নবাব সিরাজউদ্দৌলা, মোহনলাল প্রধান সেনাপতি, মীর মদন ভ্যানগার্ড, মীর জাফর অশ্বারোহী, খুদা ইয়ার লতিফ খান। যুদ্ধে কার কত শক্তি ছিল? ব্রিটিশরা যুদ্ধে অংশগ্রহণের সময় 1000 ইউরোপীয় সৈন্য, 2000 ভারতীয় সিপাহী, 100 বন্দুকবাজ, 9টি কামান। নবাবের বাহিনী বাংলার নবাবের বাহিনী যে শক্তি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, প্রাথমিক 35,000 পদাতিক সৈন্য ও 15,000 অশ্বারোহীর মধ্যে
45,000 সৈন্য ছিল মীর জাফরের অধীনস্থ। অবশিষ্ট 5,000 সৈন্য যুদ্ধে অংশ নেয়। বাংলার নবাব যেভাবে যুদ্ধ পরিকল্পনা করেছিল, যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী নবাবের সৈন্যরা 5টি দলে বিভক্ত হয়ে ব্রিটিশ বাহিনীকে আক্রমণ করবে। এই 5টি দলকে পরিচালনা করবে নবাবের 5 জন সেনাপতি মীর মদন, মোহনলাল, রায়দুল্লভ, মীর জাফর, খুদাইয়ারলতু খান। তাদের সবার কাছে সমান পরিমাণে কামান থাকবে এবং প্রথম 2টি দল সামনে থেকে আক্রমণ করবে, বাকিরা আস্তে আস্তে ব্রিটিশদের ঘিরে আক্রমণ করবে। এত বড় আক্রমণে নবাব বাহিনীর কাছে ব্রিটিশ 3,000-এর বাহিনী পরাজিত করা সহজ ছিল। প্রথমে মীর মদন এবং মোহনলালের কাছে থাকা 13,000 বাহিনী নিয়ে আক্রমণ করলে ব্রিটিশ বাহিনী আক্রমণে ঠেকাতে না পেরে আমবাগানে গিয়ে পালিয়ে। পরিকল্পনা অনুযায়ী বাকি 3 সেনাপতি রায়দুল্লভ, মীর জাফর এবং খুদাইয়ারলতু খান তাদের কাছে থাকা 45,000 সৈন্য নিয়ে আক্রমণের কথা, কিন্তু তারা কিছু দূরে গিয়ে আসলেও তারা ব্রিটিশ কোম্পানি বাহিনীকে আক্রমণ করেননি। দুর্ভাগ্যের বিষয় এইটা যে তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়। এখানেই নবাব এবং তার বাহিনীর যুদ্ধ কৌশলে বড় দুর্বলতার পরিচয় দেয়। নবাবের বাহিনী সব কামান, গুলা, বারুদ বীজে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ওইদিকে ব্রিটিশ কোম্পানির সৈন্যরা তাদের সফল প্রস্তুতি নিয়ে আসে আর তারা তাদের কামান, গুলা, বারুদ পলিথিন জাতীয় কিছু দিয়ে ঢেকে দিয়ে কামান, গুলা, বারুদ বৃষ্টি থেকে রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু বৃষ্টি থেমে গেলে বাঙালি সৈন্যরা মনে করে তাদের মতোই ব্রিটিশ কোম্পানির কামান, গুলা, বারুদ, অস্ত্র নষ্ট হয়ে গিয়েছে। এই ভেবে মীর মদন এবং মোহনলাল আক্রমণ করে বসে। ব্রিটিশরা তখনই তাদের কামান দিয়ে আক্রমণ শুরু করে। কামানের আক্রমণে বাঙালি সৈন্যদের অবস্থা নাজেহাল হয়ে যায় এবং একটি কামানের গুলা সরাসরি নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদনের গায়ে এসে পড়ে। মীর মদনকে আহত অবস্থায় নবাবের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং মীর মদন দুপুর 2টায় সেখানে ইন্তেকাল করেন। নবাব তার বিশ্বস্ত সেনাপতিকে হারিয়ে ভয় পেয়ে যায় এবং তখনই মীর জাফরের সাথে গিয়ে দেখা করেন। বিশ্বাসঘাতক মীর জাফর তাকে আক্রমণ করার আশ্বাস দেন। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় রায়দুল্লভ নবাবের সাথে দেখা করে এবং যুদ্ধের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে নবাবকে পিছু হটার পরামর্শ দেয়। নবাব তার বিশ্বস্ত সেনাপতি মোহনলাল এবং কিছু সৈন্য যুদ্ধ ক্ষেত্রে রেখে চলে আসেন। নবাবের বাকি সৈন্যরা ইংরেজদের সাথে যুদ্ধ করতে থাকে। এদিকে নবাব চলে যাওয়ার পর মীর জাফর ব্রিটিশ কোম্পানিকে নবাবের সৈন্যদের সম্পূর্ণরূপে আক্রমণের নির্দেশ দেয়। ব্রিটিশ সৈন্যরা তাদের সব শক্তি দিয়ে নবাবের বিশ্বস্ত সৈন্যদের আক্রমণ করে পরাজিত করে এবং কিছু সৈন্য পালিয়ে যায়। এভাবে রবার্ট ক্লাইভ এই যুদ্ধে জয়ী হয়। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে দুর্বলতা, মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং রবার্ট ক্লাইভের বিচক্ষণতার কারণে 22 জন সেনার মৃত্যুর মাধ্যমে ব্রিটিশ কোম্পানি এই যুদ্ধে জয়লাভ করে। এই যুদ্ধে নবাব তার বিশ্বস্ত অনেক কর্মকর্তা হারান এবং 500-এরও বেশি সৈন্য নিহত হয়। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে মীর জাফর হত্যা করে এবং বাঙালির সুবেদারি মনসবে আরোহণ করে। তখন থেকেই ব্রিটিশরা বিশ্বাসঘাতকদের সহযোগিতায় প্রায় 200 বছর এই অঞ্চল শাসন করে। এই সমৃদ্ধশালী বাংলা থেকে তারা সব কিছু লুট করে নিয়ে যায়। ইতিহাসের অধ্যায়ের পলাশী যুদ্ধ নিয়ে তৈরি করা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।